বন্ধুত্ব। কিছু মানুষের জীবনে এটা শুধু একটা শব্দ, কিন্তু আমার জীবনে এটা ছিল নিঃশ্বাসের মতো। সাদমান ছিল আমার সেই নিঃশ্বাস, আমার ভাই। আর তার বোন ফারিয়া আপু, সে ছিল আমার সেই ভাইয়ের পবিত্র আমানত, আমার শ্রদ্ধার সর্বোচ্চ আসন। কিন্তু মানুষ ভাবে এক, আর ভাগ্যে লেখা থাকে আরেক। কখন যে শ্রদ্ধার আসনটা ভালোবাসার সিংহাসনে পরিণত হলো আমি নিজেও জানি না। শুধু জানি যখন বুঝলাম তখন বড্ড বেশি দেরি হয়ে গেছে। যে বন্ধুর জন্য জান দিতে পারতাম তারই পিঠে ছুরি মারার অপবাদ নিয়ে আমাকে দাঁড়াতে হলো। যে বোনকে আগলে রাখার কথা ছিল তাকে নিয়ে হারাতে হলো অজানার পথে। আমি রাহাত আহমেদ। আমার গল্পটা একটা নিষিদ্ধ ভালোবাসার গল্প, একটা ভেঙে যাওয়া বন্ধুত্বের গল্প, একটা বিশ্বাসের মর্যাদা রাখার লড়াইয়ের গল্প। চলুন শুনে আসি কিভাবে আমার বন্ধুর সিনিয়র আপুটা একদিন সত্যি আমার বউ হয়ে উঠেছিল, আর আমি হয়ে গিয়েছিলাম আমার ভাই ও পরিবারের চোখে সবচেয়ে বড় বেঈমান। কক্সবাজারের রয়্যাল টিউলিপ রিসর্টের সি ফিডিং স্যুটে ভোরের আলো এসে পড়েছে। ঘরের এলোমেলো অবস্থা, বিছানায় কুঁচকে থাকা চাদর, একপাশে পড়ে থাকা বিয়ের পোশাক গত রাতের ভালোবাসার ঝড়ে সাক্ষী দিয়েছে। রাহাত গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই ভেজা চুলের রাহাতেরই একটা সাদা শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ফারিয়া। সে ঘুমন্ত রাহাতের মুখের দিকে ঝুঁকে ফিসফিস করে কিছু বলে। কি শান্তির ঘুম, যেন দিল্লির সুলতান। আর এদিকে আমার পেটে যে ছুঁচো দৌড় দিচ্ছে, সেই খবর কি নবাবপুত্রের আছে? উফ, সারা রাত আমাকে এক ফোঁটাও ঘুমাতে দেয়নি, আর এখন নিজেকে কত আরাম করে ঘুমাচ্ছে। বদমাইশ একটা। ফারিয়া রাহাতের পাশে বিছানায় এসে বসে। সে আলতো করে রাহাতের এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। তার ভেজা চুলের ডগা থেকে মুক্তোর মতো এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে রাহাতের প্রশস্ত ঘাড়ে। পানির ঠান্ডা স্পর্শে রাহাতের ঘুমটা ভেঙে যায়। আদুরে গলায় রাহাতের কানের কাছে মুখ নিয়ে বলে, এই যে মিস্টার হাজবেন্ড, সকাল হয়ে গেছে, ঘুম ভাঙবে নাকি আমার ভেজা চুল দিয়ে তোমাকে স্নান করিয়ে দেব? রাহাত ঘুম ঝরানো চোখে এক ঝটকায় ফারিয়াকে টেনে নিজের বুকের উপর নিয়ে নেয়। ঘুম তো ভেঙে গেল তোমার এই শ্যাম্পুর পাগল করা গন্ধে। আর চুল দিয়ে স্লাইড করানোর আইডিয়াটা কিন্তু মন্দ না। তবে তার আগে আমার সকালের ভিটামিনটা তো দিয়ে যাও। আবার? কাল রাত থেকে তো শুধু ভিটামিন ই নিচ্ছ, তোমার কি ওভারডোজ হয়ে যাবে না? তোমার ভালোবাসার কোনো ওভারডোজ হয় না ফারিয়া। এটা যত পাই তত আরো বেশি করে পেতে ইচ্ছে করে। তুমি হলে আমার অ্যাডিকশন। তাই? তাহলে তো আমাকে তোমার কাছ থেকে দূরেই থাকতে হবে। অ্যাডিকশন জিনিসটা না স্বাস্থ্যের জন্য ভালো না। দূরে থাকবে? আচ্ছা যাও তো দেখি কিভাবে যাও। রাহাত ফারিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ফারিয়া রাহাতের এই ছেলে মানুষের অধিকার বোধে হেসে ফেলে। আগে আমার প্রাপ্যটা বুঝিয়ে দাও, তারপর অন্য কথা। রাহাত আর কোনো কথা না বলে ফারিয়ার মুখটা দুহাতে ধরে তার ঠোঁটে আলতো করে চুমু খায়। ভোরের প্রথম আলোর মতো সেই চুমুটা ছিল স্নিগ্ধ পবিত্র, কিন্তু ধীরে ধীরে তা গভীর থেকে গভীরতর হতে থাকে। ঠিক যেমন রাতের নিস্তব্ধতা ভেঙে দিনের কোলাহল শুরু হয়। কিছুক্ষণ পর ফারিয়া হাঁপাতে হাঁপাতে রাহাতের চুলগুলো খামচে ধরে বলে, হয়েছে, আর এক ফোঁটাও না আদর করতে হবে না। আমার সত্যি সত্যি খুব খিদে পেয়েছে, এবার ছাড়ো আমাকে, কফি বানাতে হবে। কফি তো খাবে, কিন্তু বানাবে কে? আমি তো আমার নতুন বউয়ের হাতে কফি খেতে চাই। তাই? কবে থেকে তুমি আমার হাতের কফি খাওয়া শুরু করলে শুনি? আমি যতদূর জানি, তুমি যখন মাঝে মাঝে সালমানের সাথে আমাদের বাসায় আসতে, তখন আমি তোমাকে কফি বানিয়ে দিতাম। তখন তো খুব ভাব নিয়ে বলতে, আপু কফিটা একটু কড়া হয়েছে, আপু চিনিটা একটু কম হয়েছে। আহা, তখন তুমি ছিলে আমার বেস্ট ফ্রেন্ডের সিনিয়র আপু, আর এখন তুমি আমার বউ। পরিস্থিতি বদলে গেছে, তাই ডিমান্ডও বদলেছে। এখন আমি আমার বউয়ের হাতে বানানো পারফেক্ট কফি খেতে চাই। এই বদমাস, খুব নিয়ম কানুন শেখা হচ্ছে তাই না? আমি তোমার 3 বছরের সিনিয়র, এটা ভুলে যেও না। আমার উপর একদম হুকুম চালাবে না বলে দিলাম। সিনিয়র তো কি হয়েছে, আমার বউ তো না। আর সিনিয়র বউদের উপর একটু বেশি করে হুকুম চালাতে হয়, তাহলে নাকি ভালোবাসাটা গাঢ় হয়। তাই? তাহলে এই সিনিয়র বউ এর কিছু হুকুম আছে? এখন ভালো ছেলের মতো বিছানা ছাড়বে, আমাকে কফি বানাতে সাহায্য করবে, তারপরে আমার সাথে ব্যালকনিতে বসে কফি খাবে এবং সমুদ্র দেখবে, আর তারপরে আমাকে নিয়ে বিচে হাঁটতে যাবে। পারবে না মিস্টার জুনিয়র হাজব্যান্ড?
তোমার জন্য আমি সবই পারবো, আমার সিনিয়র বউ। কিন্তু তার আগে তার আগে আবার কি? আমার শার্টটা যে তুমি বিনা অনুমতিতে পরে ফেলেছো, তার ফাইনটা তো আগে দিতে হবে, তাই না? রাহাত, তুমি তুমি খুব খারাপ। রাহাত উচ্চস্বরে হেসে ওঠে। তাদের ভালোবাসার খুনসুটিতে সকালটা আরও বেশি রোমান্টিক এবং উষ্ণ হয়ে ওঠে। কিছুক্ষণ পর হোটেলের ব্যালকনি, তাদের সামনে সাগর আর পিছনে দিগন্ত বিস্তৃত আকাশ। একটা ছোট টি টেবিলে দুটো কফির মগ রাখা। রাহাত একটা চেয়ারে বসে আছে আর ফারিয়া তার কোলে। রাহাত তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। অবশেষে অবশেষে তুমি আমার ফারিয়া। এখনো বিশ্বাস হচ্ছে না। কাল রাতে যখন কাজী সাহেব কবুল বলতে বললেন, আমার মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্ন দেখছি। মনে হচ্ছিল এই বুঝি সাদমান এসে আমার কান ধরে টেনে তুলবে আর বলবে, কি রে, আমার আপুকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে? হ্যাঁ, যুদ্ধ তো কেবল শুরু হলো রাহাত। এখন তো পুরো পৃথিবীকে, মানে আমার পরিবারকে, তোমার পরিবারকে, আর সবচেয়ে বড় কথা সাদমানকে আমাদের এই সম্পর্কটা মেনে নিতে বাধ্য করতে হবে। ও যে কি পরিমাণ জেদি তা তো তুমি জানোই। জানি। ওর কথা ভাবলেই আমার বুকটা কেঁপে ওঠে। ও আমার শুধু বন্ধুই না, আমার ভাই। আজ প্রায় 10 বছর ধরে আমরা একসাথে আছি। আমার নিজের পরিবারের চেয়েও ও আমাকে বেশি বোঝে। ও যখন জানবে আমরা ওকে না জানিয়ে ওর অমতে বিয়ে করে ফেলেছি, ও হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। করবে, ওকে আমি চিনি। ও তোমাকে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসে রাহাত। হয়তো প্রথমে খুব কষ্ট পাবে, প্রচণ্ড রাগ করবে, ওর ইগোতে লাগবে, কিন্তু দিন শেষে ও ওর বোনের খুশি আর ওর বন্ধুর ভালোবাসাকে বেঁচেই নেবে, আমি নিশ্চিত। যদি না নেয়, যদি ও আমাদের সম্পর্কটাকে ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে, তাহলে সেই লড়াইটা করার জন্য তো আমি আছি। আমি আমার ভাইকেও হারাবো না আর আমার ভালোবাসাকেও হারাবো না। তুমি শুধু আমার পাশে থেকো, আমাকে বিশ্বাস করো। আমি তো তোমার পাশেই আছি ফারিয়া, সারা জীবনের জন্য। কিন্তু সত্যি করে বলো, তোমার কি একটু ভয় করছে না? আমরা সব ছেড়ে সবার বিরুদ্ধে গিয়ে যে সিদ্ধান্তটা নিলাম, তুমি কি পরে আফসোস করবে না? আফসোস? আফসোস তো তখন করতাম যদি তোমাকে না পেয়ে অন্য কাউকে বিয়ে করতে হতো। ভয়, হ্যাঁ ভয় করছে, খুব ভয় করছে। কিন্তু তোমার বুকে যখন মাথা রাখি না, তোমার নিঃশ্বাসের শব্দ যখন শুনি, তখন মনে হয় পৃথিবীর কোনো ভয়ই আমাকে ছুঁতে পারবে না। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের এই ছোট্ট গোপন পৃথিবীতে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আছে শুধু অফুরন্ত ভালোবাসা আর একসাথে থাকার প্রতিজ্ঞা। আচ্ছা ফারিয়া, তুমি তুমি কি এই বিয়েটাতে সুখী? মানে সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হলো, কোনো আয়োজনও নেই, কোনো উৎসবও নেই। ফারিয়া রাহাতের কোল থেকে নেমে তার সামনে দাঁড়িয়ে তার কলারটা ঠিক করে দিতে দিতে বলে, শোনো রাহাত আহমেদ, আমার নাম ফারিয়া আহমেদ, তোমার বেস্ট ফ্রেন্ড সাদমান আহমেদের বড় বোন। বয়সে আমি তোমার চেয়ে পাক্কা 3 বছরের বড়। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি তোমার চেয়ে অনেক বেশি উঁচু পোস্টে চাকরি করি। আর এই আমি আমার জীবনের সবটুকু জ্ঞান, বুদ্ধি আর হিসেব নিকাশের জলাঞ্জলি দিয়ে সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করেছি। এরপরও যদি তোমার মনে হয় আমি খুশি কিনা, তাহলে তাহলে বুঝতে হবে তুমি একটা আস্ত কথা। তারা দুজনেই জানে তাদের এই পথ চলা সহজ হবে না। বিশেষ করে সাদমানকে সামলানোটা হবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। রাহাত এবং ফারিয়া ব্যালকনি থেকে ঘরে ফিরেছে। তারা দুজনে মিলে বিছানা গোছাচ্ছে আর খুনসুটি করছে। এই যে মিস্টার, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? হ্যাঁ, দেখছো কেন? হাত লাগাও। একা একা কি আর এত বড় বিছানার চাদর টানাটানি করতে পারবো? রাহাত ফারিয়ার পিছনে এসে তাকে জড়িয়ে ধরে। আমার তো ইচ্ছে করছে এই চাদরটা আর কোনোদিনই টানাটানি না করে এভাবেই এলোমেলো থাকুক, আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে। ফারিয়া কনুই দিয়ে রাহাতের পেটে গুঁতা মেরে বলে, হয়েছে, আর কাব্য করতে হবে না। খুব তো ভালোবাসার সাক্ষী। রুম সার্ভিস যখন আসবে, তারা কি ভাববে বলো তো? ভাববে রুমে কোনো মানুষ ছিল না, ছিল দুটো জঙ্গলি। ভাবুক গে, আমরা তো এখন লাইসেন্স প্রাপ্ত জঙ্গলি, আমাদেরকে কি বলবে? তাছাড়া হোটেলের বিল তো আমিই দিয়েছি, তারা তাদের কাজ করবে। ও তাই? খুব তো বিল আমি দিচ্ছি বলা হচ্ছে। পকেটে কত টাকা আছে শুনি? বাসা থেকে পালিয়ে আসার সময় তো শুধু মানি ব্যাগটাই এনেছো। তোমার এটিএম কার্ডের লিমিট কত সেটা কি আমার জানা নেই? আরে তুমি চিন্তা করছো কেন? আমার জমানো কিছু টাকা আছে, আর আব্বুকে তো আমি ফোন করে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন চিন্তা করতে হবে না, উনি সব ম্যানেজ করে নেবেন।
তারা দুজন হাসতে হাসতে বিছানা গোছাচ্ছিল। ঠিক তখনই রাহাতের ফোনটা তীব্র স্বরে বেজে ওঠে। স্ক্রিনে সাদমান নামটা ভাইব্রেট করছে। নামটি দেখার সাথে সাথে তাদের দুজনের মুখের হাসি মিলিয়ে যায়। ঘরের ভিতরের হাসি খুশি পরিবেশটা মুহূর্তেই থমথমে শীতল হয়ে যায়। সাদমান, ফোনটা আমাকে ধরতেই হবে পারিয়া, পালিয়ে থাকাটা কোনো সমাধান নয়। রাহাত কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে স্পিকারে দেয়। হ্যালো সাদমান। ওই শুয়োরের বাচ্চা, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম তুই এতক্ষণে লজ্জায় অপমানে মরেই গেছিস। সাদমানের মুখের এমন ভাষা শুনে রাহাত এবং ফারিয়া দুজনেই স্তব্ধ হয়ে যায়। সাদমান, তুই তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? কিভাবে কথা বলবো? তোকে কি আমি এখন দুলাভাই বলে পায়ে ধরে সালাম করব? বেঈমান, বিশ্বাসঘাতক, তুই আমার সাথে এই কাজটা করতে পারলি? তুই আমার পিঠে ছুরি মেরেছিস। রাহাত, ভাই প্লিজ তুই রাহাতকে ভুল বুঝিস না। ও কোনো দোষ করেনি, যা হয়েছে তার জন্য আমিই দায়ী। চুপ, তুই একদম চুপ কর। তোর লজ্জা করে না আমার বন্ধুর জীবনটা এভাবে নষ্ট করে দিতে? তুই ওর চেয়ে 3 বছরের বড়, তোর তো ওর অভিভাবক হওয়ার কথা ছিল। আর তুই ওকে ফুসলি, ওর মাথাটা খেয়ে ওকে নিয়ে পালিয়ে গেলি। তুই আমাদের পরিবারের মান সম্মান সব ধুলো মিশিয়ে দিয়েছিস। সাদমান, মুখ সামলে কথা বল। ফারিয়াকে একটা বাজে কথা বলবি না। ও তোকে কতটা ভালোবাসে তুই জানিস। আর আমি ওকে ফুসলাইনি। আমরা দুজনে দুজনকে ভালোবাসি। আমরা বিয়ে করেছি। ভালোবাসা? বিয়ে? কোনটাকে ভালোবাসা বলিস তুই? যে ছেলেটা আমার বাসায় থেকেছে, আমার প্লেটে খেয়েছে, আমার জামা কাপড় পরেছে, সেই ছেলেটাই যখন আমার বোনের দিকে খারাপ নজরে তাকায়, সেটাকে ভালোবাসা বলে না রাহাত, সেটাকে বলে নিমক হারামি। তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়েছিস। আমি তোর বোনের দিকে কোনোদিনও খারাপ নজরে তাকাইনি সাদমান। আমি ওকে সম্মান করেছি, ভালোবেসেছি। আর তুইও তো সব জানতি। তুই জানতি না আমি ফারিয়াকে কতটা পছন্দ করি? জানতাম তুই ওকে ক্রাশ হিসেবে পছন্দ করতি, সেটা জানতাম। কিন্তু তুই যে ওকে বিয়ে করার মতো এত বড় একটা সর্বনাশ করে ফেলবি, সেটা আমি জানতাম না। তুই একবারও আমার কথা ভাবলি না? একবারও ভাবলি না আব্বু আম্মুর কি হবে, সমাজের মানুষ কি বলবে? ভাই প্লিজ তুই এমন করিস না, আমরা ভুল করে ফেলেছি, তুই আমাদেরকে ক্ষমা করে দে। ক্ষমা? কিসের ক্ষমা? তুই কি জানিস তোর এই কীর্তির কথা শোনার পর আব্বুর কি অবস্থা হয়েছে? উনি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছেন, আর আম্মু তো সেই থেকে বিছানায় পড়ে আছে। তোরা দুজন শুধু বিয়ে করিসনি, তোরা আমাদের পুরো পরিবারটাকে খুন করে ফেলেছিস। বাবার অসুস্থতার কথা শুনে ফারিয়া কান্নায় ভেঙে পড়ে। আঙ্কেলের কি হয়েছে? উনি ঠিক আছেন তো? তোর ওই মুখে আমার বাবাকে আঙ্কেলের ডাকবি না। শোন রাহাত, তোদের এই সুখের সংসার আমি হতে দিব না। তুই আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমি তোর জীবনটা নরক বানিয়ে ছাড়ব। তুই কোথায় আছিস আমি জানি না, কিন্তু আমি তোকে খুঁজে বের করবই। আর সেদিন তুই বুঝবি সাদমান আহমেদ তার বন্ধুর সাথে করার বেইমানির প্রতিশোধ কিভাবে নেয়। আমি তোকে ছাড়বো না রাহাত। ফোনটা সশব্দে কেটে যায়। ঘরের ভিতর নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা। ফারিয়া মাটিতে বসে কান্নায় ভেঙে পড়েছে। রাহাত পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের মধুর সকাল, তাদের ভালোবাসার স্বপ্ন, সবকিছু এক মুহূর্তে তছনছ হয়ে গেছে। আমার জন্য, সব আমার জন্য হলো। আমি দায়ী। আমার জন্য আজ তোমার আর আমার ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমার জন্য বাবার এই অবস্থা। আমি একটা অলক্ষী রাত, আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম। চুপ, একদম চুপ। তুমি কোনো দোষ করনি। যা হয়েছে তার জন্য আমরা দুজনেই দায়ী। আর তুমি অলক্ষী নও, তুমি আমার ভালোবাসা, আমার ভাগ্য। কিন্তু সালমান, ও তোমাকে ছাড়বে না রাত। ও যা বলে তাই করে। ও তোমার অনেক বড় ক্ষতি করে দেবে। করো, আমি ভয় পাই না। আমি যখন তোমার হাতটা ধরেছি তখন আমি পৃথিবীর যে কোনো বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। সাদমান আজ রাগের মাথায় কথা বলছে। একদিন যখন ওর রাগ কমবে, ও ঠিকই ওর ভুলটা বুঝতে পারবে। যদি না বুঝে? তাহলে আমরা ওকে বোঝাবো, ভালোবাসা দিয়ে বোঝাবো। আচ্ছা, তোমার কি মনে হয় একবার আমি আর সাদমান মিলে তোমার প্রিয় ফুলদানিটা ভেঙে ফেলেছিলাম? তুমি সেদিন আমায় কি মারটাই না মেরেছিলে? মনে থাকবে না? তোমরা দুজন এমনভাবে একজন আরেকজনের উপরে দোষ চাপাচ্ছিলে যেন তোমরা ভাজা মাছটা উল্টা খেতে জানো না। আর তারপর তুমি যখন আমাদের দুজনকে কান ধরে উঠবাস করাচ্ছিলে তখন সাদমান কি করেছিল মনে আছে? ও
ও একা পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল শুধু আমাকে বাঁচানোর জন্য। ও এমনই ফারিয়া, ও হয়তো আবেগী, ও হয়তো জেদি, কিন্তু ওর ভালোবাসার মানুষদের কোনোদিনও কষ্ট দিতে পারে না। আজ হয়তো ও আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি জানি ওর ভেতরে সেই পুরনো সাদমানটা একদিন ঠিকই ফিরে আসবে। রাত আমাকে সান্ত্বনা দিলেও আমার নিজের বুকের ভেতরটা ভয়ে আশঙ্কায় কাঁপছিল। আমি জানি সাদমান এবার খেপে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমাদের এই নিষিদ্ধ ভালোবাসার পথ চলা যে কতটা কঠিন হতে চলেছে তার প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কাটা আমার আজ পেয়ে গেলাম। জানি না সামনে কি হতে চলেছে। সাদমানের হুমকির ফোন কলের পর রাহাত এবং ফারিয়ার কক্সবাজারের রোমান্টিক জগৎটা একটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। তারা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ফারিয়া মানসিকভাবে বিপর্যস্ত, আর রাহাত তাকে সামলানোর পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত। প্রায় 1 ঘন্টা পর ঘরের পরিবেশ এখনও থমথমে। ফারিয়া সোফায় গুটিসুটি মেরে বসে আছে, তার দৃষ্টি শূন্য। রাহাত তার পাশে বসে আছে, কিন্তু কি বলে তাকে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছে না। হোটেলের বাইরে সমুদ্রের গর্জনটাও যেন আজ তাদের শোকের সঙ্গী হয়েছে। ফারিয়া প্লিজ এভাবে চুপ করে থেকো না, কিছু তো বলো। তুমি এভাবে ভেঙে পড়লে আমি তো সাহসই পাবো না। কি বলবো রাহাত, আমার তো বলার মতো কোনো ভাষাই নেই। আমার নিজের ভাই, আমার আদরের ছোট ভাইটা আমাকে ঘৃণা করে। ও আমাকে কোনোদিনও ক্ষমাই করবে না। করবে পারিয়া, আমি তো তোমাকে বললামই সাদমান এখন রাগের মাথায় আছে। ওর রাগটা কমলেই দেখবে ও নিজে থেকে আমাদের ফোন করবে। যদি না করে, যদি ও সত্যি সত্যি তোমার কোনো ক্ষতি করে বসে, আমি পারবো না রাহাত। আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। চলো চলো আমরা ঢাকা ফিরে যাই। আমি সাদমানের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেব, প্রয়োজনে আমি। চুপ, একদম চুপ। এই কথাটা আর কোনোদিনও বলবে না। আমরা বিয়ে করেছি ফারিয়া, এটা কোনো ছেলে খেলা নয়। আর আমি কোনো কাপুরুষ নই যে বিপদে ভয় পেয়ে আমার ভালোবাসাকে, আমার বউকে তার ভাইয়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবো, মরে গেলেও না। কিন্তু কোনো কিন্তু নেই, আমরা একসাথেই এই লড়াই লড়বো, ঠিক আছে? এখন আমার দিকে তাকাও আর হাসো। ফারিয়া কান্না ভেজা চোখে রাহাতের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে, কিন্তু পারে না। রাহাত তাকে আলতো করে বুকে টেনে নেয়। আমার উপর বিশ্বাস আছে তো? নিজের চেয়েও বেশি। তাহলে আর কোনো চিন্তা নেই। আমি এখন আম্মুকে একটা ফোন করব, দেখি উনি কি বলেন। রাহাত ব্যালকনিতে গিয়ে তার মাকে ফোন করে। ফারিয়া ঘরের ভিতর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে আছিস তাহলে? আমি তো ভেবেছিলাম তুই বোধহয় তোর নতুন বউকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছিস। আম্মু প্লিজ এমনভাবে কথা বলো না। আমি জানি আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না? তুই একবার আমাদের সাথে কথা বলতে পারতি না? আমাদেরকে কি এতটাই পর ভাবিস? রাহাত, তোর বাবা তোর জন্য কত স্বপ্ন দেখেছিল, আর তুই কিনা শেষ পর্যন্ত একটা। আম্মু ফারিয়ার ব্যাপারে একটাও খারাপ কথা বলবে না প্লিজ। ও খুব ভালো মেয়ে, তুমি তোকে চেনো। চিনি, খুব ভালো করেই চিনি। সাদমানের বোন, মেয়েটার লোক কি, কিন্তু ও তো তোর চেয়ে বয়সে বড় বাবা। সমাজ কি বলবে? আত্মীয় স্বজনরা কি বলবে? সমাজ বা আত্মীয় স্বজন আমার সংসার চালিয়ে দেবে না আম্মু। আমি ফারিয়াকে ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি কি চাও তোমার ছেলে সারা জীবন কষ্ট পাক? কোনো মাই তো চাই না বাবা, কিন্তু তুই এমন একটা কাজ করলি, সাদমানদের পরিবারে আমরা এখন মুখ দেখাবো কিভাবে? ওর বাবা তো তোর বাবাকে ফোন করে যাতা শুনিয়েছেন। আমি জানি আম্মু, সাদমানও আমাকে ফোন করেছিল, ও খুব রেগে আছে। কিন্তু তুমি যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা সবকিছু সামলে নিতে পারবো। আর আব্বু কি খুব রেগে আছে? তোর বাবা তো রাগে দুঃখে কথাই বলছে না, কিন্তু আমি তো মা, ছেলের কষ্ট তো আর দেখতে পারি না। যা করেছিস ঠিক করিসনি, কিন্তু যখন ভালোবেসেই ফেলেছিস, যখন বিয়েটা করেই ফেলেছিস, তখন আর আমার বৌমাকে নিয়ে ওভাবে পালিয়ে থাকিস না। লোকে নানা কথা বলছে, তোরা বাসায় ফিরে আয়, আমি সব সামলে নিব। সত্যি বলছো আম্মু? তুমি আমাদের মেনে নেবে? মেনে নেওয়া ছাড়া আর উপায় কি? তুই আমার একমাত্র ছেলে, তোর খুশিতেই তো আমার খুশি। তুই ফারিয়া মাকে ফোনটা দে,
আমি ওর সাথে একটু কথা বলি। রাহাত ঘরে ফিরে এসে ফোনটা ফারিয়ার হাতে দেয়। ফারিয়া ভয়ে সংকোচে ফোনটা কানে লাগায়। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আন্টি না, আম্মু বলে ডাকবে। তুমি তো এখন আমারও মেয়ে। আম্মু ডাকটা শোনার সাথে সাথেই ফারিয়া চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। কাঁদছো কেন মা? আমি জানি তোমরা খুব ভয়ে আছো, কিন্তু ভয় পেও না, আমি তো আছি। তোমরা শুধু একে অপরের পাশে থেকো, আর আমার পাগল ছেলেটাকে একটু সামলে রেখো। ও খুব আবেগী। আমি আমি খুব লজ্জিত আম্মু। আমাদের জন্য আপনাদের অনেক অপমান সহ্য করতে হচ্ছে। দূর পাগলি, ছেলের বউ ঘরে আনলে একটু আধটু কথা তো শুনতেই হয়। তোমরা আর দেরি করো না, কালই ঢাকার বাসে উঠে পড়ো, সোজা আমাদের বাসায় আসবে, ঠিক আছে? জি আম্মু। পরের দিন বিকেলে ঢাকার কলাবাগান বাসস্ট্যান্ড। রাহাত আর ফারিয়া বাস থেকে নেমেছে, তাদের সাথে সামান্য লাগেজ। রাহাতের মুখে স্বস্তির হাসি, কিন্তু ফারিয়ার মুখে এখনও চিন্তার ছাপ। চলো এখান থেকে একটা সিএনজি নিয়ে নিই, আম্মু নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু রাহাত, তোমার কি মনে হয় এভাবে হুট করে তোমাদের বাসায় ওঠাটা ঠিক হবে? আঙ্কেল যদি আমাকে মেনে না নেন? আরে আম্মু তো আছেই, উনি সব ম্যানেজ করে নেবেন, তুমি একদম চিন্তা করো না। চলো তার আগে এটিএম বুথ থেকে কিছু টাকা তুলে নিই, পকেটে যা ছিল প্রায় সবই শেষ। তারা দুজন পাশের একটি এটিএম বুথে যায়। রাহাত তার কার্ডটা মেশিনে প্রবেশ করায়। বলো কত টাকা তুলবো, 10,000 নাকি 20,000? আজ আমার নতুন বউকে নিয়ে একটু শপিং করতে হবে তো। থাক, নবাবি দেখাতে হবে না, আপাতত 5,000টাই তোলো। রাহাত পিন নাম্বার দিয়ে 5,000 টাকা টাইপ করে এন্টার বাটনে চাপ দেয়, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠে ট্রানজ্যাকশন ডিক্লাইন্ড, প্লিজ কন্ট্যাক্ট ইওর ব্যাংক লেখাটি। কি ব্যাপার, ডিক্লাইন দেখালো কেন? নেটওয়ার্কের সমস্যা নাকি? সে আবার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। কি হয়েছে রাহাত, টাকা বের হচ্ছে না? না দাঁড়াও, আমি ব্যালেন্সটা চেক করে দেখি। সে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখে তার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে। অ্যাকাউন্টে তো টাকা আছে, তাহলে তাহলে সমস্যাটা কোথায়? দাঁড়াও আমি অন্য ব্যাংকের কার্ডটা দিয়ে চেষ্টা করি। রাহাত তার অন্য কার্ডটি দিয়ে চেষ্টা করে, কিন্তু এবারও একই মেসেজ আসে। রাহাতের বুকের ভিতরটা ধক করে ওঠে। তার হঠাৎ করেই সাদমানের সেই হুমকিটার কথা মনে পড়ে যায়। আমি তোর জীবনটা নরক বানিয়ে ছাড়ব। কি হলো রাহাত, তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? ফারিয়া, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ফ্রিজ মানে? কিভাবে সম্ভব? সাদমান, এটা সাদমানেরই কাজ। ও বলেছিল ও আমাকে ছাড়বে না, ওর কথা রেখেছে ফারিয়া, ওর প্রথম চালটা চেলে দিয়েছে। রাহাত অসহায়ভাবে বুথের কাচের দেয়ালে মাথা ঠেকায়। যে ছেলেটা কিছুক্ষণ আগেও তার বউকে নিয়ে শপিং করার স্বপ্ন দেখছিল, সে এখন পুরোপুরি নিঃস্ব। তার অসহায় পরাজিত মুখটা দেখে ফারিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। রাহাতের হাতটা শক্ত করে ধরে বলে, এই কি হলো? একটা সামান্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াতে তুমি এভাবে ভেঙে পড়লে? তুমি না আমাকে বললে তুমি কোনো কিছুই ভয় পাও না? এটা সামান্য ব্যাপার না ফারিয়া, তুমি বুঝতে পারছো না। সাদমান তোমার বাবার পাওয়ার ব্যবহার করা শুরু করেছে। ও যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, তাহলে ও আমার পড়াশোনা, আমার কেরিয়ার সব কিছু ধ্বংস করে দিতে পারবে। আমি আমি এখন কি করব? ফারিয়া তার ব্যাগ থেকে তার নিজের এটিএম কার্ডটা বের করে। কি করবে? আপাতত আমার কার্ডটা দিয়ে টাকা তুলবে, আর তারপর আমরা একসাথে বসে ভাববো এরপর কি করা যায়। সে তার কার্ডটা রাহাতের হাতে ধরিয়ে দেয়। রাহাতের চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, শোনো রাহাত, আমার জমানো কিছু টাকা আছে, খুব বেশি না, কিন্তু আমাদের দুজনের কয়েক মাস চলে যাবে। এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে আছি। আমরা দুইজন একসাথে থাকলে যে কোনো পরিস্থিতি সামনে নিতে পারবো, বুঝেছো? ফারিয়ার এই আত্মবিশ্বাস, তার এই নির্ভরতা দেখে রাহাতের চোখে পানি এসে যায়। সে বুঝতে পারে সে একা নয়। এই কঠিন লড়াইয়ে তার সিনিয়র আপুই তার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় আশ্রয়। সে ফারিয়াকে আলতো করে জড়িয়ে ধরে। বাসস্ট্যান্ডের কোলাহলের মাঝে দুটো অসহায় কিন্তু দৃঢ় মন একে অপরকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। তারা রাহাতের মায়ের পরামর্শ অনুযায়ী তাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নিয়তি হয়তো তাদের জন্য অন্য কিছুই ভেবে রেখেছে। কলাবাগান বাস স্ট্যান্ড থেকে একটি সিএনজি নিয়ে রাহাত ও ফারিয়া তাদের বাসার দিকে রওনা দিয়েছে। ফারিয়ার মনটা কিছুটা শান্ত,
কারণ সে জানে রাহাতের মা তাদের গ্রহণ করে নিয়েছেন, কিন্তু রাহাতের মনটা এখনও অজানা আশঙ্কায় ভারাক্রান্ত। কি হলো? এখন এমন গোমরামুখ হয়ে বসে কেন? আম্মু তো বললেনই উনি সব সামলে নেবেন। আর টাকা পয়সার চিন্তা করো না তো, আমার যা আছে তাতে আমাদের চলে যাবে। টাকার চিন্তা আমি করছি না ফারিয়া, আমি ভাবছি আব্বুর কথা। উনি খুব জেদি আর রাগী একজন মানুষ। আম্মু হয়তো আমাকে বাসায় ঢুকতে দেবেন, কিন্তু আব্বু যদি তোমাকে মেনে না নেন, যদি উনি তোমাকে অপমান করেন, আমি সেটা সহ্য করতে পারবো না। শোনো, অপমানিত হওয়ার ভয় করলে তো আমি তোমার হাতটা ধরতামই না। আঙ্কেল রাগ করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু উনি তো তোমার বাবা। ছেলের খুশির কাছে কোনো বাবার রাগটাই বেশি দিন টিকে থাকতে পারে না। দেখবে উনিও একদিন আমাদের মেনে নেবেন। যদি না নেন? তাহলে তাহলে আমি তোমার বাবাকে পটিয়ে ফেলবো। কিভাবে শ্বশুরকে পটাতে হয় সেটার বিদ্যাটা আমার ভালোই জানা আছে। ফারিয়ার এই আত্মবিশ্বাসী কথায় রাহাতের ভারাক্রান্ত মনটা কিছুটা হালকা হয়। কথা বলতে বলতে তারা রাহাতের বাসার গেটের সামনে এসে পড়ে। তারা সিএনজি থেকে নামে। একটি মাঝারি আকারের পুরনো আমলের বাড়ি। রাহাত কলিং বেল চাপতেই তার ছোট বোন রিমা দরজা খোলে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে কাঁদছিল। ভাইয়া, তুই তুই এসেছিস? হ্যাঁ, আব্বু আম্মু কোথায়? আর তুই কাঁদছিলি কেন? সব ঠিক আছে তো? ঠিক তখনই ভিতর থেকে রাহাতের বাবা জনাব আশরাফ সাহেবের ভারী কণ্ঠ ভেসে আসে। কে এসেছে রিমা? ওই কুলাঙ্গারটা নাকি? ওকে বলে দাও এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। ও যেদিন আমাদের মুখে চুনকালি মেখে ওই বয়স্ক মেয়েকে বিয়ে করেছে, সেই দিনই ও আমার জন্য মরে গেছে। বয়স্ক মেয়ে কথাটা ফারিয়ার বুকে তীরের মতো বিঁধে। রাহাতের মুখটা অপমানে কষ্টে লাল হয়ে যায়। রাহাতের মা ভিতর থেকে বলেন, রাহাতের বাবা, তুমি চুপ করো। আমার ছেলে বউ এসেছে, আমি ওকে ঘরে তুলবই। না, এই মেয়েকে সাথে নিয়ে ও এক পাও এই বাড়ির ভিতরে ঢোকাতে পারবে না। যদি ও এই বাড়িতে থাকতে চায় তাহলে ওই মেয়েটাকে তালাক দিয়ে আসতে হবে। অসম্ভব। ফারিয়াকে তালাক দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না আব্বু। ও আমার বউ, আমার সম্মান। তুমি যদি ওকে মেনে না নিতে পারো তাহলে ঠিক আছে, আমরা আর কোনোদিনে এই বাড়ির ছায়াও মারাবো না। রাহাত আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে ফারিয়ার হাত ধরে প্রায় টেনে নিয়ে আবারও সিএনজিতে উঠে বসে। ফারিয়া হতভম্ব, অপমানিত। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সিএনজি শহরের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরছে তারা। দুজনের কেউই কোনো কথা বলছে না। আমি আমি খুব দুঃখিত ফারিয়া, আমার জন্য তোমাকে আজ এত বড় অপমানটা সহ্য করতে হলো। এতে তোমার কোনো দোষ নেই রাহাত, আর এটা তো হওয়ারই ছিল। আমি তো আগে থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু এখন আমরা কোথায় যাব? জানি না, সাদমান তো আমার সব পথই বন্ধ করে দিয়েছে। আমার বন্ধুদের বাসায় উঠতে পারবো না, কারণ ও হয়তো সেখানেও আগে থেকে খবর পৌঁছে দিয়েছে। আমার এক বান্ধবী আছে, ওর একটা ছোট্ট ফ্ল্যাট খালি পড়ে আছে ধানমন্ডিতে। ওটা ভাড়া দেওয়ার জন্যই রেখেছিল। আমরা কি আপাতত ওখানে উঠতে পারি? 1 ঘন্টা পর ধানমন্ডির একটা পুরনো অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের 5 তলায় একটা ছোট 1 বেডরুমের ফ্ল্যাট। ঘরে আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই, শুধু একটা খাট আর কিছু পুরনো ফার্নিচার। ফারিয়া আর রাহাত তাদের সামান্য লাগেজ নিয়ে ঘরে প্রবেশ করে। ফারিয়া চারিদিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমাদের নতুন সংসার। আমি জানি এটা তোমার থাকার মতো জায়গা নয়। তুমি যে বাড়িতে বড় হয়েছো তার তুলনায় এটা তো একটা। ফারিয়া রাহাতের মুখের উপর হাত রেখে বলে, চুপ, একদম চুপ। আমার কাছে বাড়ি মানে ইট পাথরের দেয়াল নয় রাহাত। আমার কাছে বাড়ি মানে তুমি তুমি যেখানে থাকবে সেটাই আমার রাজপ্রাসাদ। ফারিয়ার এই কথায় রাহাতের সব কষ্ট, সব অপমান যেন মুহূর্তেই উধাও হয়ে যায়। সে ফারিয়াকে বুকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে রান্না করে। ফারিয়া ইউটিউব দেখে ডিম ভাজার চেষ্টা করছে, কিন্তু ডিমটা প্যানে দেওয়ার সাথে সাথে পুরো কালো হয়ে যাচ্ছে। পুরো রান্নাঘরে ধোঁয়ায় ভরা। ওহ, একটা ডিমও ভাজতে পারি না আমি। আমি একটা অপদার্থ। ঠিক তখনই রাহাত ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে। ফারিয়ার এই করুণ অবস্থা দেখে সে হেসে ফেলে। কি ব্যাপার শেফ, আজ ব্রেকফাস্টে কি পোড়া ডিমের অমলেট খাওয়ানোর প্ল্যান করেছো নাকি নতুন কোনো রেসিপি? হাসবে না, একদম হাসবে না। আমি জীবনেও কোনোদিন রান্না করে ঢুকিনি। আর তুমি আমার সাথে মজা করছো? যাও নিজে বানিয়ে খাও। আরে আরে, রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। রাহাত ফারিয়ার পিছন থেকে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে। সে ফারিয়ার হাতটা ধরে তাকে ডিম ভাজা শেখাতে শুরু করে। দেখো, প্রথমে প্যানটা ভালো করে গরম করতে হয়, তারপর অল্প একটু তেল দিয়ে এভাবে ডিমটা ছাড়তে হয়। দেখলে কত সোজা? তোমার কাছে তো সবই সোজা, আমার কাছে তো জীবনটা কঠিন মনে হচ্ছে।
আমি থাকলে তোমার কোনো কিছুই কঠিন মনে হবে না, কথা দিলাম। সেদিন সন্ধ্যায় রাহাত গোসল করে ভেজা তোয়ালেটা বিছানার উপরে ফেলে রেখেছে। ফারিয়া ঘর গোছাতে এসে এটা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। রাহাত, রাহাত, এদিকে এসো। কি হয়েছে, চিৎকার করছো কেন? এটা কি? ভেজা তোয়ালেটা বিছানার উপরে কে রেখেছে? এটা কি তোমার তোয়ালে রাখার জায়গা? ইস, ভুলে রেখে দিয়েছি, সরি। সরি? প্রতিদিন এইভাবে তুমি একই ভুল করবে আর প্রতিদিন সরি বলবে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি কি এখনো ভার্সিটির হোস্টেলের ছেলেদের সাথেই রয়ে গেছো? ভুলে যাও না, এখন তুমি একজন বিবাহিত পুরুষ। ভুলিনি তো, আর ভুলবো বা কিভাবে? আমার সামনে যে একজন সিনিয়র হেডমাস্টার সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, মনে হচ্ছে আমি বিয়ে করিনি, নতুন করে স্কুলে ভর্তি হয়েছি। তাই? তাহলে তো তোমাকে এখন প্রতিদিন হোমওয়ার্ক করতে হবে। কি হোমওয়ার্ক? এই যে ঘর গোছানো, বাজার করা, আর আর তোমার বউকে অনেক অনেক ভালোবাসা আদর করা, পারবে না? রাহাত ফারিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিয়ে বলে। বাকিগুলো পারবো কিনা জানি না, তবে শেষের হোমওয়ার্কটা দুটো আমি খুব ভালো করেই করতে পারবো ম্যাডাম। ম্যাডাম। তাদের এই মিষ্টি সাংসারিক খুনসুটির মধ্যে দিয়েই তাদের কঠিন সংগ্রামের জীবনটা এগিয়ে যেতে থাকে। এই ছোট্ট অগোছালো বাসাটাই তাদের ভালোবাসার সাক্ষী হয়ে ওঠে। তারা বুঝতে পারে বাইরের ঝড় যত বড়ই হোক না কেন, ঘরের ভিতরে যদি ভালোবাসা আর বোঝাপড়া থাকে তাহলে যে কোনো পরিস্থিতি সামলে নেওয়া যায়। তাদের ভাড়া বাসায় প্রায় 1 মাস কেটে গেছে। ফারিয়ার জমানো টাকা প্রায় শেষের দিকে। রাহাত মরিয়া হয়ে চাকরি খুঁজছে। অবশেষে সে একটা নামকরা মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানিতে ম্যানেজমেন্টের ট্রেনি হিসেবে ইন্টারভিউ দেয়। কি হলো? কি বললো ওরা? ফোন করেছিল? করেছিল ফারিয়া, ওরা আমাকে সিলেক্ট করেছে, ফাইনাল রাউন্ডের জন্য ডেকেছে। HR ম্যানেজার তো আমার প্রেজেন্টেশন দেখে দারুণ ইমপ্রেসড। উনি বললেন এই চাকরিটা আমার পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রাহাত ঘরে প্রবেশ করে তার মুখে রাজ্যের খুশি। ফারিয়া চিৎকার করে খুশিতে রাহাতকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুমি পারবে। আমার হাজবেন্ড বলে কথা, তাকে কি আর কেউ হারাতে পারে? সব তোমার জন্য হয়েছে ফারিয়া, তোমার সাপোর্ট না থাকলে আমি তো সেদিনই ভেঙে পড়তাম। চাকরিটা হয়ে গেলেই দেখো, আমি তোমাকে আর এই ছোট বাসায় রাখবো না, আমরা একটা সুন্দর বড় বাসায় উঠবো। তোমার জন্য একটা আলাদা স্টাডি রুম থাকবে, একটা বারান্দা থাকবে, সেখানে তুমি গাছ লাগাবে। হয়েছে হয়েছে, আর স্বপ্ন দেখতে হবে না, আগে চাকরিটা তো পাও, তারপর দেখা যাবে। এখন আমাকে নামাও, আমার মাথা ঘুরছে। রাহাত ফারিয়াকে নামিয়ে দিয়ে তার কপালে চুমু খেয়ে বলে, আজ রাতে কিন্তু কোনো পড়াশোনা নেই, আজ শুধু সেলিব্রেশন হবে। চলো, আজ আমি তোমাকে আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো। তুমি রান্না করবে? সর্বনাশ, তাহলে তো আমাকে আজ রাতেই না খেয়ে মরতে হবে। আরে, আমাকে এত আন্ডার এস্টিমেট করো না ম্যাডাম, আমি কিন্তু দারুণ পাস্তা রান্না করতে পারি, তুমি শুধু খেয়েই দেখো, আঙ্গুল চাটতে থাকবে। রান্নাঘরে রাহাত আনাড়ি হাতে পাস্তা রান্না করছে আর ফারিয়া পিছন থেকে তাকে নির্দেশনা দিচ্ছে। তাদের খুনসুটি আর হাসাহাসিতে ছোট রান্নাঘরটা ভরে উঠেছে। এই লবণ কি 1 কেজি পরিমাণ ঢেলে দিবে নাকি? পরিমাণ মতো দাও। আরে, ভালোবাসা দিয়ে রান্না করলে একটু লবণ বেশি হলেও সমস্যা নেই, ওটা ভালোবাসার নোনতা স্বাদ হয়ে যায়। হয়েছে, আর ডায়লগ দিতে হবে না, এখন সরো, আমি দেখছি। একদম না, আজ আমিই রান্না করব। রাহাত ফারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে, তার ঘাড়ে মুখ রাখে। আচ্ছা ফারিয়া, আমাদের যদি কোনোদিন অনেক টাকা হয়, তখনও কি তুমি আমার জন্য এইভাবে রান্না করে আসবে? তখনও কি আমরা এইভাবেই একসাথে খুনসুটি করব? টাকা দিয়ে কি হবে রাহাত? আমাদের শুধু তোমাকেই চা। তোমার সাথে এই ছোট্ট রান্নাঘরে পান্তা রান্না করার মধ্যেই যে সুখ আছে না, তা হয়তো 5 স্টার হোটেলের ডিনারেও নেই। আমি তোমাকে খুব ভালোবাসি ফারিয়া। আমিও। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। রান্নাঘরের হালকা আলোয় তাদের চোখ দুটো ভালোবাসায় চিকচিক করতে থাকে। পাস্তাটা চুলাই পুড়ে যাবে মনে হচ্ছে। যাক। রাহাত ফারিয়াকে আলতো করে কোলে তুলে নেয় এবং বেডরুমের দিকে এগিয়ে যায়। সে রাতে তাদের ভালোবাসা, তাদের স্বপ্ন আর তাদের ভবিষ্যতের আশা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। 2 দিন পর ফাইনাল ইন্টারভিউয়ের দিন। রাহাত খুব স্মার্টলি তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। ফারিয়া তার টাইটা ঠিক করে দিচ্ছে। একদম টেনশন করবে না, আত্মবিশ্বাসের সাথে সব প্রশ্নের উত্তর দেবে। মনে রাখবে তুমিই সেরা। আমার সাথে যখন তুমি আছো তখন আমার আর কোনো টেনশন নেই, দোয়া করো। সেদিন সন্ধ্যায়
রাহাত বিধ্বস্ত পরাজিত মুখে বাসায় ফিরে। তার চোখ দুটো লাল, কাঁধ দুটো ঝুলে পড়েছে। ফারিয়া তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। রাহাত, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? ইন্টারভিউ ভালো হয়নি? কোনো উত্তর না দিয়ে সোফায় ধপ করে বসে পড়ে। কি হলো, কথা বলছো না কেন? ওরা তোমাকে কিছু বলেছে? চাকরিটা আমার হয়নি ফারিয়া। হয়নি মানে? কেন? কি কি বলছিল ওরা? ওরা ওরা আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছে। বলেছে আমি নাকি একজন চরিত্রহীন সুবিধাবাদী ছেলে, যে কিনা নিজের বেস্ট ফ্রেন্ডের বোনের সাথে। ওরা বলেছে আমার মতো একজন অনৈতিক ছেলেকে তারা তাদের কোম্পানিতে রাখতে পারবে না। কথাগুলো শোনার সাথে সাথে ফারিয়ার পায়ের নিচে মাটি সরে যায়। সে বুঝতে পারে এর পিছনে কে আছে। সৎমন। হ্যাঁ, ওর কথা রেখেছে ফারিয়া। ও আমার জীবনটা নরক বানিয়ে ছাড়বে। ও আমার কেরিয়ারটা শুরু হওয়ার আগেই শেষ করে দিল। আমি আমি এখন কি করব? আমি কোন মুখে আর অন্য কোথাও চাকরির জন্য যাব? রাহাত আর নিজেকে সামলাতে পারে না। সে সোফায় মুখ গুজে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ে। এই প্রথম ফারিয়া রাহাতকে এতটা অসহায়, এতটা পরাজিত হতে দেখল। সে রাতেই রাহাত কিছু খায়নি। সে বারান্দার অন্ধকারে একা একা চেয়ারে বসে আছে। ফারিয়া একটা প্লেটে খাবার নিয়ে তার পাশে এসে বসে। একটু খেয়ে নাও রাহাত, সেই সকাল থেকে কিচ্ছু খাওনি। আমার খিদে নেই। আমার দিকে তাকাও। রাহাত তার দিকে তাকাতেই ফারিয়া তার ভেজা চোখ দুটো দেখতে পায়। এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি না বলেছিলে তুমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত? আমি প্রস্তুত ছিলাম ফারিয়া, কিন্তু আমি ভাবতেও পারিনি সাদমান এত নিচে নামতে পারে। ও শুধু আমার চাকরিটাই কাড়েনি, ও আমার আত্মসম্মানটাও ধুলে মিশিয়ে দিয়েছে। আমি কি সত্যি তোমার যোগ্য ফারিয়া? আমি তো তোমাকে একটা ভালো জীবনও দিতে পারছি না। তোমার মতো একটা মেয়ে যে কিনা নিজের পায়ে দাঁড়িয়েছিল, তাকে আজ আমার জন্য। চুপ, একদম চুপ। আরেকটা বার যদি এই কথা বলেছো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কে বলেছে তুমি আমাকে ভালো জীবন দিতে পারছো না? ফারিয়া চেয়ার থেকে নেমে রাহাতের পায়ের কাছে মেঝেতে বসে পড়ে। রাহাতের হাতটা নিজের দু হাতের মধ্যে নিয়ে বলে, আমার জন্য ভালো জীবন মানে তার দামি গাড়ি বা বড় বাড়ি নয় রাহাত। আমার জন্য ভালো জীবন মানে তুমি। তোমার পাশে থাকাটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় চাকরি। তোমার এই বুকে মাথা রেখে ঘুমানোর জন্য, এই বুকে ঘুমানোর মধ্যে যে শান্তিটা আছে না, তা তো পৃথিবীর কোনো ঐশ্বর্যের মধ্যেই নেই। একটা চাকরি চলে গেলে তো কি হয়েছে? হাজারটা চাকরি তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি কোনো চাকরি নাও হয়, তাহলে আমরা কোনো আফসোস নেই আমার। আমি চাকরি করব, আর তুমি না হয় আমার হাউস হাজবেন্ড হয়ে থাকবে। আমার তাতে কোনো আপত্তি নেই। ফারিয়ার এই নিঃস্বার্থ ভালোবাসা, তার এই অগাধ বিশ্বাস দেখে রাহাতের চোখ দুটো আবারও পানিতে ভরে ওঠে। সে চেয়ার থেকে নেমে ফারিয়াকে টেনে তুলে নিজের বুকে জড়িয়ে ধরে। আমি তোমাকে ডিজার্ভ করি না ফারিয়া, তুমি সত্যিই একটা পরী। করি কি করি না সেটা আমি বুঝবো। তুমি শুধু আমাকে কথা দাও, তুমি আর কোনো দিনই ভেঙে পড়বে না। আমরা দুজন একসাথে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা এই লড়াইটা জিতবই। বারান্দার অন্ধকারে দুটো পরাজিত কিন্তু ভালোবাসায় পূর্ণ মন একে অপরকে আঁকড়ে ধরে নতুন করে শক্তি সঞ্চয় করতে থাকে। তারা জানে তাদের পথটা এখনও অনেক কঠিন, কিন্তু তারা এটাও জানে তারা একা নয়। সেই রাতের গভীর প্রহর, তাদের ভাড়া বাসার ছোট বেডরুম। রাহাত অনেক কান্নাকাটির পর ক্লান্ত হয়ে ফারিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তার মুখে এখনও লেগে আছে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ। ফারিয়া নির্ঘুম চোখে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। তার বুকের ভিতরটা রাহাতের জন্য কষ্টের দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে মনে রাহাতের চুলে হাত বোলাতে বোলাতে বলে, আমার জন্য, শুধু আমার জন্য আজ তোমার এই অবস্থা। যে ছেলেটার চোখে আমি সবসময় স্বপ্ন আর আত্মবিশ্বাস দেখেছি, আজ সেই ছেলেটার চোখ দুটো এতটা অসহায়, এতটা পরাজিত। আমি কিভাবে এটা সহ্য করব? সাদমান, আমার ছোট ভাই, সে কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলো? যে বন্ধুটার জন্য সে একসময় জীবন দিতে পারতো, আজ সেই তার জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ফারিয়া খুব সাবধানেই রাহাতের মাথাটা বালিশে রেখে বিছানা থেকে নামে। তার ঘুম আসছে না। সে তাদের সামান্য জিনিসপত্রের মধ্যে রাখা একটা পুরনো বাক্স খোলে, যে বাক্সটা সে তার বাসা থেকে পালিয়ে আসার সময় সাথে করে নিয়ে এসেছিল। এর ভিতরে আছে তার ছোটবেলার কিছু স্মৃতি, তার আর সাদমানের বেড়ে ওঠার মুহূর্ত। বাক্সটা খুলতেই সবার উপরে রাখা একটা বাঁধানো ফটো অ্যালবাম তার চোখে পড়ে। সে অ্যালবামটা হাতে নিয়ে সোফায় এসে বসে। টেবিল ল্যাম্পের আবছা আলোয় সে
পাতা উল্টাতে শুরু করে। প্রথম কয়েকটা পাতা জুড়ে শুধু তার আর সাদমানের ছবি। তার আঙুল ধরে সাদমানের প্রথম হাঁটতে শেখা, তার কোলে বসে সাদমানের প্রথম আইসক্রিম খাওয়া, স্কুলে যাওয়ার প্রথম দিন। প্রতিটি ছবি যেন এক একটি জীবন্ত গল্প। ফারিয়ার চোখ দুটো ভিজে ওঠে। কত ভালোবাসতাম তোকে ভাই, তুই ছিলি আমার খেলার সাথে, আমার একমাত্র বন্ধু। আর আজ আজ তুই আমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেলি। সে অ্যালবামের পাতা উল্টাতে থাকে। হঠাৎ একটা নির্দিষ্ট পাতা এসে তার চোখ আটকে যায়। অ্যালবামের সেই পাতা যেখানে দুটো ছবি। প্রথম ছবিতে 10-12 বছর বয়সী সাদমান আর রাহাত, দুজনের গায়ে স্কুলের ইউনিফর্ম, কাঁধে ব্যাগ। তারা এক অপরের কাঁধে হাত রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় ছবিতে তারা দুজনে পুকুরে সাঁতার কাটছে, একে অপরের দিকে পানি ছিটিয়ে দিচ্ছে। তাদের মুখের হাসিটা এতটাই নির্মল, এতটাই প্রাণবন্ত যে কেউ বলে দিবে তাদের সম্পর্কটা বন্ধুর চেয়েও বেশি কিছু। তোদের এই বন্ধুটা তো আমি নিজের চোখেই দেখেছি। রাত যখন প্রথম আমাদের বাসায় এলো, তোরা দুইজন যেন একে অপরকে খুঁজে পেয়েছিলি। একজন আরেকজনকে ছাড়া চলতেই পারতি না। রাতের মা যখন ওকে হোস্টেলে দিতে চেয়েছিল, তুই তো আব্বুকে বলে কয়ে ওকে আমাদের বাসায় রেখে দিয়েছিলি। বলেছিলি রাহাত আমার ভাই, ও আমাদের সাথেই থাকবে। তাহলে আজ কি হলো ভাই? আজ সেই ভাইয়ের জীবনটাতেই তুই আগুন লাগিয়ে দিচ্ছিস। ফারিয়া ছবিটার পিছন দিকটা দেখতে পাই। সেখানে সাদমানের কাঁচা হাতের লেখায় কিছু একটা লেখা। রাহাত আর আমি, তারিখ 10 মে 2008। আব্বু বলে রাহাত নাকি আমার বন্ধু, কিন্তু আমি জানি ও আমার ভাই। রক্তের সম্পর্ক না থাকলেও আমরা ভাই। লেখাটা পড়ার সাথে সাথে ফারিয়া নিজেকে ধরে রাখতে পারে না। তার এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। সে অ্যালবামটা বুকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে শুরু করে। তার কান্নার শব্দে রাহাতের ঘুম ভেঙে যায়। ফারিয়া, কি হয়েছে? কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? ফারিয়া দ্রুত চোখ মুছে অ্যালবামটা লুকোনোর চেষ্টা করে। না না, কিছু না, এমনি চোখে কিছু একটা পড়েছে। রাহাত বিছানা থেকে নেমে ফারিয়ার পাশে এসে বসে বলে, আমার কাছে লুকানোর চেষ্টা করো না ফারিয়া, আমি জানি তুমি আমার জন্যই কাঁদছো, তাই না? রাহাত ফারিয়ার হাতে থাকা অ্যালবামটা দেখতে পাই। সে অ্যালবামটা হাতে নিয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। তার চোখ দুটোও ভিজে ওঠে। আমাদের এই ছবিটা এখনো আছে? আমি তো ভেবেছিলাম হারিয়ে গেছে। না, হারায়নি, কিন্তু কিন্তু এই ছবির মানুষগুলো হয়তো হারিয়ে গেছে রাহাত। সাদমানটা যে এতটা বদলে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। ও আমাকে নিয়ে যা তা বলেছে, আমি মেনে নিয়েছি, কিন্তু ও যখন তোমার চরিত্র প্রশ্ন তোলে আমার সহ্য হয় না ফারিয়া। রাহাত, এভাবে আর কতদিন চলবে? আমরা কি এভাবেই পালিয়ে থাকবো? সাদমান আমাদের শান্তিতে বাঁচতেও দেবে না। ও একের পর এক আঘাত করেই যাবে। আজ তোমার চাকরিটা নিয়েছে, কাল হয়তো আমাদের এই বাসার ঠিকানা খুঁজে বের করে এখানেও কোনো ঝামেলা করবে। তাহলে আমরা কি করবো বলো? আমার তো সব পথই বন্ধ। না, সব পথ বন্ধ হয়নি, এখন একটা পথ খোলা আছে। কি পথ? সত্যির মুখোমুখি হওয়া। পালিয়ে থাকাটা কোনো সমাধান নয় রাহাত, এতে ভয় আরও বাড়ে। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। আমি আমি নিজে গিয়ে ভাইয়ের সাথে কথা বলবো। না, একদম না, তুমি ওর কাছে যাবে না। ও এখন পুরোপুরি অন্ধ হয়ে আছে। ও তোমার সাথে কি ব্যবহার করবে তার কোনো ঠিক নেই। আমি তোমাকে ওর সামনে একা যেতে দিতে পারবো না। আমি একা যাবো না তো, আমার সাথে তো তুমি থাকবে, মানে তোমার ভালোবাসা থাকবে, তোমার বিশ্বাস থাকবে। আর তাছাড়া ও আমার ভাই রাহাত, ও আমাকে মারবে না, বড়জোর চিৎকার করবে, অপমান করবে, কিন্তু আমাকে তো একবার শেষ চেষ্টা করতেই হবে আমাদের ভালোবাসার জন্য, তোমাদের বন্ধুত্বের জন্য। কিন্তু ফারিয়া। কোনো কিন্তু নয়, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কাল সকালেই আমি আমাদের বাসায় যাব। আমি সাদমানের মুখোমুখি হব। আমি জানতে চাইবো ওরা তো রাগের এত ঘৃণার পিছনের কারণটা কি। ফারিয়া চোখের দিকে তাকিয়ে রাহাত আর কোনো কথা বলতে পারে না। সে তার স্ত্রীর চোখে আজ এক অদ্ভুত দৃঢ়তা দেখতে পায়। যে মেয়েটা কিছুদিন আগেও ছিল তার সিনিয়র আপু, আজ সেই যেন তার সবচেয়ে বড় শক্তি, তার সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে উঠেছে। ফারিয়া রাহাতকে না জানিয়ে পরদিন সকালে খুব ভোরে রাহাত যখন ঘুমোচ্ছিল তখন একটা চিরকুট লিখে রেখে সাদমানের সাথে দেখা করার জন্য তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে একাই বেরিয়ে যায়। চিরকুটে লেখা ছিল, ভয় পেও না, আমি শুধু আমাদের হারিয়ে যাওয়ার ভাইটাকেই ফিরিয়ে আনতে চাচ্ছি। ভালোবাসি, ইতি, তোমার সিনিয়র বউ। সকাল 9টা। ঢাকার বাড়িধারার একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুম। ফারিয়াদের বাড়ি।
ফারিয়া কলিং বেল বাজানোর পর তাদের পুরনো কাজের লোক রহিমা খালা দরজা খুলেন। তাকে দেখে তিনি প্রায় ভূত দেখার মতো চমকে ওঠেন। আপামনি, তুমি তুমি এইখানে? হ্যাঁ খালা, আমি ভিতরে আসতে পারি? কিন্তু কিন্তু ভাইজান যদি... সাদমান কোথায় খালা? ও কি বাসায় আছে? ফারিয়ার কথা শেষ হওয়ার আগেই ঘরের ভিতর থেকে ভেসে আসে সাদমানের বরফ শীতল কণ্ঠ। কে এসেছে রহিমা খালা? এত সকালে কে এলো? সাদমান কফির মগ হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে এবং ফারিয়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই থমকে যায়। তার চোখ দুটো রাগে ঘৃণায় জ্বলে ওঠে। ও, তাহলে অবশেষে মহারানীর আগমন ঘটলো। এখন এসেছিস কিভাবে? তোর ওই বেঈমান ফকির জামাইটা তোকে ছেড়ে পালিয়েছে, তাই বুঝি ভাইয়ের কাছে আশ্রয় চাইতে এসেছিস? সাদমান, মুখ সামলে কথা বল। রাত আমার স্বামী, আর আমি এখানে আশ্রয় চাইতে আসিনি। আমি তোর সাথে কথা বলতে এসেছি। কথা? কি কথা? তোর সাথে আমার আর কোনো কথা বাকি আছে বলে তো আমার মনে হয় না। যেদিন তুই আমাদের পরিবারের মুখে চুন কালি মেখে একটা রাস্তার ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলি, সেদিনই তো তুই আমার জন্য মরে গেছিস। আমি মরিনি সাদমান, আমি বেঁচে আছি, আর খুব ভালোভাবেই বেঁচে আছি। আর রাহাত কোনো রাস্তার ছেলে নয়, ও তোর বেস্ট ফ্রেন্ড ছিল, এখন আর নয়। এখনও আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। যে আমার পিঠে ছুরি মারে সে আমার বন্ধু হতেই পারে না। ও তোকে কোনো ছুরি মারেনি। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, বিয়ে করেছি, এটা কি আমাদের অপরাধ? ভালোবাসা? ছি, এই শব্দটা তোর মুখে মানায় না। তুই যদি সত্যিই ভালোবাসতি তাহলে তুই আমাদের কথা ভাবতি, আব্বু আম্মুর কথা ভাবতি, আমাদের বিজনেসের কথা ভাবতি। তুই একটা স্বার্থপর ফারিয়া, তুই শুধু নিজের কথাই ভেবেছিস। আমি যদি স্বার্থপর হতাম তাহলে আমি আজ এখানে আসতাম না। আমি তোদের বন্ধুত্বের সম্পর্কটা বাঁচানোর জন্য এসেছি। তুই কেন এমন করছিস? তুই তো এমন ছিলি না। তুই তো রাহাতকে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসতি। বাসতাম, কিন্তু সেই ভালোবাসার যোগ্য নয়। ও একটা লোভী সুবিধাবাদী। ও জেনে শুনেই তোকে ফাঁদে ফেলেছে, শুধু আমাদের সম্পত্তি দখল করার জন্য। মিথ্যে কথা। রাহাত এমন ছেলেই না। ও যদি লোভী হতো তাহলে ওর জমানো টাকার সংসার চালাতো না। ও যদি সুবিধাবাদী হতো তাহলে ও তোর হুমকির ভয়ে চাকরিটা হারিয়ে এভাবে ভেঙে পড়তো না। ও, তাহলে আমার পাঠানো ছোট্ট উপহারটা ঠিকমতো পৌঁছেছে। এটা তো শুধু শুরু ফারিয়া। আমি তোদের জীবনটা এমন নরক বানিয়ে দিব যে তোরা দুজন একে অপরের মুখ দেখতেও ঘৃণা করবি। কেন কেন তুই এত ঘৃণা করছিস আমাদের ভাই? কি ক্ষতি করেছি আমরা তোর? শুধু ভালোবেসেছি, এটাই আমাদের পাপ? হ্যাঁ, এটাই তোদের পাপ। তুই জানিস আমি তোর জন্য কি স্বপ্ন দেখেছিলাম? তুই জানিস আমি কার সাথে তোর বিয়ের কথা প্রায় পাকা করে ফেলেছিলাম? আমার জানা দরকার নেই। আছে, দরকার আছে। চৌধুরী গ্রুপের মালিক আরমান চৌধুরীর সাথে। ছেলেটা তোকে এক ঝলক দেখেই পাগল হয়ে গিয়েছিল। তুই জানিস এই বিয়েটা হলে আমাদের ফ্যামিলি বিজনেস আজ কোথায় চলে যেত? আমরা পুরো দেশের টেক্সটাইল মার্কেটটা দখল করে নিতাম। আর তুই কিনা আমার সব প্ল্যান, সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিলি। কার জন্য? ওই বেকার ফকির রাহাতটার জন্য। সাদমানের এই কথায় ফারিয়া স্তব্ধ হয়ে যায়। সে প্রথমবার তার ভাইয়ের রাগের, তার ঘৃণার পিছনের আসল কারণটা বুঝতে পারে। এটা শুধু বোনের পালিয়ে যাওয়ার কষ্ট নয়, এটা একটা বিশাল ব্যবসায়িক ডিল ভেস্তে যাওয়ার আক্রোশ। তার মানে তুই আমাকে, তোমার নিজের বোনকে একটা ব্যবসায়িক পণ্য ভেবেছিলি? তুই আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলি সাদমান? বিক্রি না, আমি তোর ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুই যেন রানীর মতো থাকিস। রনির মতো? আমি কি এখন কষ্টে আছি? আমি রাহাতের সাথে ওই ছোট্ট ভাঙা ঘরে যতটা সুখী আছি না, তা হয়তো তোর এই আরমান চৌধুরীর রাজপ্রাসাদেও থাকতাম না। কারণ রাহাত আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে। ও আমাকে কোনো পণ্য হিসেবে দেখে না। থাক, তোর ভালোবাসা নিয়ে তুই থাক। দেখব কতদিন এই ভালোবাসা থাকে। যখন পকেটে টাকা থাকবে না, যখন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, তখন বুঝবি ভালোবাসা দিয়ে পেট ভরে না। টাকা লাগে, ক্ষমতা লাগে। সাদমান তার চেক বইটা বের করে একটা ব্ল্যাঙ্ক চেকে সই করে ফারিয়ার দিকে ছুঁড়ে মারে। নে, যত টাকা লাগে এখানে বসা। 10 লাখ, 20 লাখ, যা লাগে নিয়ে নে। আর ওই ছেলেটার জীবন থেকে চিরদিনের জন্য চলে আয়। আমি তোকে কানাডায় পাঠিয়ে দিব। তুই সেখানে নতুন করে জীবন শুরু করিস। ফারিয়া এক দৃষ্টিতে চেকটার দিকে তাকিয়ে থাকে। তারপর সে খুব শান্তভাবে চেকটা হাতে তুলে নেয়।
এবং সাদমানের চোখের সামনেই সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তুই শুধু তোর বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করিসনি, তুই তোর বোনের বিশ্বাস ও ভালোবাসার অপমান করেছিস। তোর এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমার স্বামী হয়তো গরিব হতে পারে, কিন্তু সে আত্মসম্মানহীন নয়, আর আমিও তার স্ত্রী। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। ফারিয়ার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, সে হনহন করে দরজা দিয়ে বেরিয়ে যায়। সাদমান স্তব্ধ হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার রাগী অহংকারী মুখের আড়ালে প্রথমবারের মতো এক অদ্ভুত অনুশোচনার ছাপ ফুটে ওঠে। ফারিয়া চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিন্তু তার পদক্ষেপ দৃঢ়, আত্মবিশ্বাসী। সে বাড়ির মূল দরজার দিকে এগিয়ে যাচ্ছে। সাদমান স্তব্ধ হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। সে কল্পনাও করতে পারেনি তার আদরের বোনটা এতটা কঠোর হতে পারে। চলে যাচ্ছিস? সত্যি সত্যি চলে যাচ্ছিস ফারিয়া? আব্বু আম্মুর কথা একবারও ভাববি না? ফারিয়া দরজার হাতল ধরে পিছনে না ফিরেই বলে, যারা তাদের মেয়েকে পণ্য হিসেবে বিক্রি করতে চায় তাদের কথা ভাবার মতো রুচি আমার নেই। তুই ভালো থাক তোর বিজনেস আর টাকার পাহাড় নিয়ে। ফারিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করে না। সে সজোরে দরজাটা খুলে বাইরে পা রাখতে যাবে, ঠিক তখনই দরজার ওপারে দাঁড়ানো একটা মূর্তিকে দেখে সে পাথরের মতো জমে যায়। দরজার ঠিক বাহিরে দাঁড়িয়ে আছে রাহাত। তার চুলগুলো এলোমেলো। সে যে রিক্সা বা সিএনজি থেকে নেমেই ছুটে এসেছে তা তার শ্বাস প্রশ্বাসের ওঠানামা দেখে বোঝা যাচ্ছে। ফারিয়াকে বিধ্বস্ত কান্না ভেজা অবস্থায় দেখে রাহাতের বুকের ভিতরটা ধক করে ওঠে। ফারিয়া, তুমি ঠিক আছো? আমি ঘুম থেকে উঠে যখন চিরকুটটা পেলাম, আমি আর এক মুহূর্ত থাকতে পারিনি। সাদমান তোমাকে কিছু বলেনি তো? ও তোমার গায়ে? রাহাত কথা শেষ করার আগেই ঘরের ভিতর থেকে বেরিয়ে আসেন সাদমান। তার সবচেয়ে কাছের বন্ধুকে তার বোনের এত কাছে এত উদ্বিগ্ন অবস্থায় দেখে তার বুকের ভিতরটার ঘৃণাটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। তাহলে তুইও এসেছিস? বেঈমান, চোরের মতো আমার বোনের পিছু পিছু আসতে তোর লজ্জা করলো না? রাহাত ফারিয়াকে আলতো করে তার পিছনে আড়াল করে সাদমানের মুখোমুখি দাঁড়িয়ে বলে, মুখ সামলে কথা বল সাদমান। ফারিয়া আমার স্ত্রী। আমি ওর সাথে যেখানে খুশি যখন খুশি আসতে পারি, সেই অধিকার আমার আছে। অধিকার? কোন অধিকারের কথা বলছিস তুই? যে অধিকারটা তুই আমার পিঠে ছুরি মেরে আদায় করেছিস সেটা? তুই একটা চোর। তুই শুধু আমার বোনকেই চুরি করিস নি, তুই আমার বন্ধুত্ব, আমার বিশ্বাস সব কিছু চুরি করেছিস। আমি কিছুই চুরি করিনি। আমি ভালোবেসেছি, যে ভালোবাসাটা তুই কোনোদিনও বুঝবি না সাদমান, কারণ তোর চোখে তো শুধু টাকার বিজনেস ডিল ছাড়া আর কিছুই ভাসে না। রাহাতের এই কথাই সাদমান যেন আরও বেশি ক্ষেপে যায়। সে এগিয়ে এসে রাহাতের শার্টের কলারটা খামচে ধরে। কি বলি তুই? আমার চোখে শুধু টাকা? তুই জানিস আমি তোদের জন্য কি করেছি? যখন তোর বাবার ব্যবসায় লস হয়েছিল তখন কে তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল? আমার বাবা। যখন তোর ভার্সিটি সেমিস্টার ফি দেওয়ার টাকা ছিল না তখন কে তোকে নিজের পকেট থেকে টাকা দিয়েছিল? আমি দিয়েছিলাম। আর আজ তুই আমাকে টাকার খোঁটা দিচ্ছিস? হ্যাঁ, দিচ্ছি, কারণ তুই সেই সাহায্যের বিনিময়ে আমার জীবনটা কিনে নিতে চেয়েছিলি। তুই তোর বন্ধুত্বের দাম চেয়েছিলি আমার ভালোবাসার বিনিময়ে। তুই তোর বোনকে ভালোবাসিস না সাদমান, তুই ওকে একটা ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছিলি। আয়মান চৌধুরীর সাথে ওর বিয়ে দিয়ে তুই নিজের বিজনেস বড় করতে চেয়েছিলি। সি, তোকে আমার বন্ধু ভাবতে লজ্জা করছে। তোকে এইসব কে বলেছে? আমার জানার দরকার নেই কে বলেছে। আমি শুধু এইটাই জানি যে বন্ধু তার নিজের বোনের সুখে যে বিজনেস ডিলকে বড় দেখে, সে আর যাই হোক বন্ধু নামের যোগ্য নয়। তুই একটা ব্যবসায়ী সাদমান, একটা নিচু মনের ব্যবসায়ী। হ্যাঁ, আমি ব্যবসায়ী। আর তুই কি? একটা বেকার, একটা ফকির নিজামাই, যার নিজের ব্যাংক অ্যাকাউন্ট চালানোর মতো ক্ষমতাও নেই। আমার বোনকে তুই খাওয়াবে কে? আমার বাবার টাকায় তো তোদের সংসার চলে। কথাগুলো বলেই সাদমান তার মানিব্যাগ থেকে এক বান্ডিল টাকা বের করে রাহাতের বুকের উপর ছুঁড়ে মারে। নে, ভিক্ষা নে, আর আমার বোনকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোদের মুখও দেখতে চাই না। এই চরম অপমানটা রাহাত আর সহ্য করতে পারে না। সে এগিয়ে গিয়ে সজোরে একটা ঘুষি মারে সাদমানের মুখে। সাদমান ছিটকে গিয়ে মেঝেতে পড়ে যায়। তোর টাকার ওপর আমি থুতু ফেলি সাদমান। তুই আজ শুধু তোর বোনকেই হারালি না, তুই তোর একমাত্র বন্ধুটাকেও হারালি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। তুই আমার জন্য মরে গেছিস। রাহাত প্লিজ শান্ত হো। আর চলো আমরা চলে যাই এখান থেকে।
চল। রাহাত শেষবারের মতো ঘৃণা ভরে তার একসময়ের সবচেয়ে প্রিয় বন্ধুটির দিকে তাকায়। সাদমান মেঝেতে বসেছিল, তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তার চোখে কোনো ব্যথা ছিল না, ছিল শুধু একরাশ শূন্যতা আর পরাজয়। 10 বছরের বন্ধুত্ব, ভাই ভাই সম্পর্ক, সব কিছু আজ এক মুহূর্তে ঘৃণা আর অহংকারের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। রাহাত এবং ফারিয়া বেরিয়ে যাওয়ার পর এক ভয়ঙ্কর নীরবতা নেমে এসেছে। সাদমান তখনও মেঝেতে বসে আছে, তার দৃষ্টি শূন্য। ঠিক তখনই সিঁড়ি দিয়ে গম্ভীর মুখে নেমে আসেন তাদের বাবা, জনাব নাদিম আহমেদ। তিনি এতক্ষণ উপর থেকে তার সন্তানদের তুমুল ঝগড়া আর বিচ্ছেদ সবই শুনেছেন। তাহলে শেষ পর্যন্ত তোরা বন্ধুকে মারামারি করলি আর নিজের বোনকে বাড়ি থেকে বের করে দিলি? এই শিক্ষা আমি তোকে দিয়েছি সাদমান? আব্বু, তুমি তুমি ঠিকই শুনেছ। ওই রাহাত একটা বেঈমান, ও আমাদের পিঠে ছুরি মেরেছে। আর ফারিয়া আপু, ও তো আমাদের মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছে। নাদিম আহমেদ কোনো কথা না বলে ধীর পায়ে সাদমানের সামনে এসে দাঁড়ান, তারপর সজোরে একটা চড় মারেন তার গালে। চড়ের শব্দে পুরো বাড়িটা যেন কেঁপে ওঠে। আব্বু, তুমি তুমি আমাকে মারলে ওই রাহাতটার জন্য, যে আমাদের... চুপ, একদম চুপ। রাতের নাম মুখে আনাও যোগ্যতা তোর নেই। বেঈমান তো ও নয়, বেঈমান তুই। তুই শুধু তোর বন্ধুদের সাথেই বেঈমানি করিসনি। মানে কি? কিসের ইতিহাস? আজ যে আহমেদ গ্রুপের এত নাম ডাক, এত প্রতিপ্রাপ্তি, তুই কি জানিস এর শুরুটা কিভাবে হয়েছিল? তুই তো শুধু টাকার গরমটাই দেখেছিস, এর পিছনে কতটা কষ্ট দেখোসনি। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের ব্যবসায় যখন ভয়ঙ্কর লোকসান হলো, ব্যাংক আমাদের দেউলিয়া ঘোষণা করার পথে, তখন আমাদের সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম, তখন শুধু একজন মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিল, রাতের বাবা, আমার বন্ধু আশরাফ। আশরাফ তখন তার গ্রামের সব জমি, তার বাপদাদার সব স্মৃতিটুকু বিক্রি করে দিয়েছিল শুধু আমার এই কোম্পানিটাকে বাঁচানোর জন্য। সেই একটা টাকাও ফেরত নেয়নি, শুধু একটা কথাই বলেছিল, বন্ধু, তোর স্বপ্নটা মরে গেলে আমি বাঁচবো কিভাবে? কথাগুলো বলতে বলতে নাদিম আহমেদের চোখ দুটো পানিতে ভরে যায়। তুই আজ সেই আরমান চৌধুরীর টাকার লোভ করেছিস, তার চেয়েও অনেক বড়, অনেক দামি মন রাতের বাবার। আর রাত সেই বাবারই ছেলে। ওর রক্তে কোনো বেইমানি নেই সাদমান, আছে শুধু ভালোবাসা আর আত্মত্যাগ। ও তোর বোনের জন্য পারফেক্ট। তুই শুধু ব্যবসায়ী শিখেছিস সাদমান, মনুষ্যত্ব শিখোসনি। বাবার মুখে এই অকল্পনীয় সত্যটা শোনার পর সাদমানের পুরো পৃথিবীটা যেন ওলটপালট হয়ে যায়। তার মনে পড়তে থাকে ছোটবেলার হাজারো স্মৃতি। সাদমানের মনের পর্দায় ভেসে ওঠে ছোটবেলার দৃশ্য। স্কুলে টিফিন পিরিয়ডে তার মানিব্যাগ হারিয়ে গেছে, সে মন খারাপ করে বসে আছে। রাহাত তখন তার নিজের টিফিনের টাকা থেকে তাকে অর্ধেক বার্গার কিনে খাওয়াচ্ছে আর বলছে, আরে মন খারাপ করিস না তো, আমার টাকা মানে তো তোর টাকা। একদিন ভার্সিটির প্রথম দিন, সাদমান র্যাগিংয়ের ভয়ে কাঁপছে। রাহাত তখন সিনিয়রদের সামনে একা দাঁড়িয়ে সাদমানের পক্ষ নিয়েছিল। ও আমার ছোট ভাই, ওর দিকে কেউ চোখ তুলে তাকালে কিন্তু ভালো হবে না। সাদমানের এতদিনে জমে থাকা রাগ, ঘৃণা, অহংকার সব কিছু অনুশোচনার অশ্রু হয়ে তার গাল পেয়ে গড়িয়ে পড়তে থাকে। সে বুঝতে পারে সে কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। সে তার বোনকে নয়, তার একমাত্র বন্ধুকে, তার ভাইকে হারিয়ে ফেলেছে। আমি কি করে ফেলেছি আব্বু? আমি আমার ভাইটাকে... কয়েক ঘন্টা পর রাহাত এবং ফারিয়া ধানমন্ডির সেই ছোট্ট ভাড়া বাসা। দুজনেই চুপচাপ বসে আছে, তাদের দুজনের মনই খুব খারাপ। ঠিক তখনই দরজায় সজোরে ধাক্কা দেওয়ার শব্দ। এত রাতে আবার কি হলো? রাহাত দরজা খুলতেই দেখে দরজায় বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সাদমান। তার চোখ দুটো লাল, চুলগুলো এলোমেলো। রাহাত তাকে দেখেই কোনো কথা না বলে দরজাটা বন্ধ করে দিতে যায়। সাদমান দরজাটা ধরে ফেলে। দোস্ত ভাই, প্লিজ দরজাটা বন্ধ করিস না, আমার সাথে শুধু 5টা মিনিট কথা বল প্লিজ। তোর সাথে আমার আর কোনো কথা বাকি নেই, তুই এখান থেকে যা। আমি যাব না, তুই যতক্ষণ না আমার কথা শুনবি আমি এখানেই বসে থাকব। দোস্ত দরজাটা খোল, আমি ভুল করে ফেলেছি,
আমি একটা জানোয়ার। আমি আমার বোনকে, আমার একমাত্র বন্ধুকে হারাতে চাই না। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দে। সাদমানের এই কান্না ভেজা আকুতি, তার এই অনুশোচনা ঘরের ভিতরে থাকা ফারিয়ার কানে পৌঁছয়। সে এগিয়ে এসে রাহাতের হাতটা ধরে। রাহাত, দরজাটা খুলো। ওর ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু ও তোমাকে যা বলেছে, আমাকে যা বলেছে। বলেছে কারণ ও তখন অন্ধ ছিল, এখন ওর চোখের পর্দা সরে গেছে। ওকে কি আমরা আরেকটা সুযোগ দিতে পারি না রাহাত? আমাদের ভালোবাসার জন্য, তোমাদের বন্ধুত্বের জন্য। ফারিয়ার কথায় রাহাতের কঠিন মনটা গলে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার লকটা খোলে। দরজা খোলার সাথে সাথে সাদমান ভিতরে প্রবেশ করে এবং সরাসরি রাহাতের পায়ে পড়ে যায়। রাহাত দোস্ত, আমাকে মাফ করে দে। আমি আমি একটা শয়তান। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আমাকে যা শাস্তি দিবি আমি সব মাথা পেতে নিব, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করিস না। আমাকে বন্ধু ডাকাটা ছেড়ে দিস না ভাই। রাহাত আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সাদমানকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে। 10 বছরের বন্ধুত্ব, ভাই ভাই সম্পর্ক এত সহজে কি আর শেষ হয়ে যেতে পারে? দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ে। এই মিলন শুধু দুই বন্ধু ছিল না, ছিল দুটো পরিবারেরও। এই কান্নার মধ্যে দিয়েই ধুয়ে মুছে সাফ হয়ে গেল তাদের সব ভুল বোঝাবুঝি, সব ঘৃণা, সব অভিমান। দুই পরিবারও তাদের ভুল বুঝতে পেরে রাহাত এবং ফারিয়ার সম্পর্ককে মন থেকে মেনে নিয়েছে। 1 মাস পর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এর একটি জমকালো হলরুম, চারিদিকে ফুল আর আলোর রোশনাই। মঞ্চে বিশাল করে লেখা শুভ বিবাহোত্তম সর্ববর্ধনা রাহাত ও ফারিয়া। হল ভর্তি মেহমান, বাজে সানায়ের সুর। যে বিয়েটা হয়েছিল গোপনে কাজী অফিসে, আজ সেই বিয়েটায় পাচ্ছে সবার আশীর্বাদ আর সামাজিক স্বীকৃতি। মঞ্চের মাঝখানে রাজকীয় সাজে সজ্জিত সোফায় বসে আছে রাহাত এবং ফারিয়া। রাহাতের পরনে দামি শেরওয়ানি আর ফারিয়ার পরনে লেহেঙ্গা, কিন্তু তাদের পোশাকের চেয়েও বেশি উজ্জ্বল দেখাচ্ছে তাদের দুজনের মুখের অনাবিল হাসি। ফারিয়া রাহাতের কানের কাছে ফিসফিস করে বলে, কি ব্যাপার মিস্টার হাজব্যান্ড? আজ তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যিই বিয়ে করতে এসেছো। কাজী অফিসে সেই ভীতু নার্ভাস ছেলেটা কোথায় গেল? সে ছেলেটা তো তোমার ভালোবাসার সাহসে এখন সুপারম্যান হয়ে গেছে। কিন্তু আমার সিনিয়র হেডমাস্টারের মুখে আজ এত হাসি কেন শুনি? আজ কি বকাঝকা করার মোড নেই? একদমই না, আজ শুধু ভালোবাসা। তবে অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে দেখবে তোমার হেডমিস্ট্রেস তার পুরনো ফর্মে ফিরে আসবে। তাদের এই মিষ্টি খুনসুটির মধ্যেই মঞ্চে উঠে আসে সাদমান। তার মুখে এখন আর কোনো রাগ বা ঘৃণা নেই, আছে শুধু আনন্দ আর তৃপ্তির ছাপ। সে মাইক হাতে নেয়। আসসালামু আলাইকুম, আমি সাদমান আহমেদ, এই অনুষ্ঠানের ভিলেন কাম নায়িকার একমাত্র ভাই। তার এই কথায় পুরো হলে একটা হাসির রোল পড়ে যায়। আমি আজ এখানে কোনো বক্তৃতা দিতে আসিনি, শুধু কয়েকটা সত্যি কথা বলতে এসেছি। কিছুদিন আগেও আমি এই সম্পর্কটার ঘোর বিরোধী ছিলাম। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভুল বুঝেছিলাম, আমার বোনকে কষ্ট দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ভালোবাসা মানে হয়তো বড় বড় বিজনেস ডিল আর দামি উপহার, কিন্তু এই দুজন মানুষ আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে হলো বিশ্বাস, আত্মত্যাগ আর যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা। সাদমান রাহাত এবং ফারিয়ার কাছে যায়। সে তাদের দুজনের হাত এক করে দেয়। আমি আজ সবার সামনে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই, আমার বোনের জন্য আমার বন্ধুর চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতেই পারে না। রাহাত, তুই শুধু আমার বন্ধুই না, তুই আমার ভাই। আজ আমি আমার সবচেয়ে দামি সম্পদ আমার বোনকে তোর হাতে তুলে দিলাম। ওকে কোনোদিনও কষ্ট দিস না ভাই। কোনোদিনও না ভাই, কথা দিলাম। কিছুক্ষণ পর ডাইনিং সেকশন, রাহাত আর ফারিয়া খেতে বসেছে। তাদের ঘিরে আছে তাদের বন্ধুরা। রাহাতের বন্ধু শুভ বলে, কিরে রাহাত, এখন তো তোকে দেখে হিংসে হচ্ছে। দোষ, কি সুন্দর ভাবি পেলি, আর আমাদের কপালে তো। একদম ফারিয়া, তুই কিন্তু খুব লাকি। রাহাতের মতো এমন একটা হ্যান্ডসাম হাজবেন্ড পেয়েছিস। হ্যান্ডসাম তো বটেই, কিন্তু যে পরিমাণ অগোছালো আর অলস সেটা তো আর তোরা জানিস না। এখনো তোয়ালেটা বিছানার উপরই রাখে। কি আমি অলস? আর তুমি যে সকালে উঠতে গিয়ে 10 বার অ্যালার্ম বন্ধ করো, সেটার কি হবে? আমি না ডাকলে তো তোমার দুপুর হয়ে যায়। মিথ্যে
মিথ্যে কথা, আমি মোটেও দেরি করে উঠি না। আর তুমি আমার প্লেট থেকে কাবাবটা নিলে কেন? কোথায় নিলাম? তুমি তো আমারটা নিলে। তাদের এই ছেলে মানুষই ঝগড়া দেখে দুই পরিবারের সবাই হাসতে থাকে। রাহাত মজা করে ফারিয়ার কানটা আলতো করে মলে দেয়। রাহাতের বাবা আশরাফ সাহেব বলেন, দেখেছো নাদিম, ছেলে মেয়ে দুটো যেন এখনো সেই ছোটই রয়ে গেছে। থাক না বিআই সাহেব, এভাবেই ওরা সারা জীবন একসাথে হাসি খুশি থাকুক, এটাই তো আমরা চাই। অনুষ্ঠানের শেষে রাত প্রায় 2টো। রাহাত এবং ফারিয়া তাদের নতুন সাজানো গোছানো ফ্ল্যাটে ফিরে এসেছে। এই ফ্ল্যাটটা তাদের দুই বাবা মিলে তাদের জন্য উপহার হিসেবে কিনে দিয়েছেন। ঘরের ভিতরটা ফুলার মোমবাতির আলো সাজানো। রাহাত দরজাটা বন্ধ করে দিয়েই ফারিয়াকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে ফারিয়ার কাঁধে মুখ রেখে বলে, অবশেষে সব ঝড় থেমে গেল, তাই না? এখন শুধু শান্তি। রাহাত ফারিয়াকে আলতো করে কোলে তুলে নেয় এবং বেডরুমের দিকে এগিয়ে যায়। ফারিয়াকে বিছানায় নামিয়ে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলে, এবার তার কোনো যুদ্ধ নেই, তাই না আমার সিনিয়র বউ? ফারিয়া রাহাতের টাইয়ের নটটা খুলতে খুলতে একটা দুষ্টু হাসি দিয়ে বলে, যুদ্ধ তো কেবল শুরু হলো মিস্টার হাজবেন্ড। এখন থেকে সারা জীবন তোমাকে আমার কথা শুনে আমার নিয়মেই চলতে হবে, পারবে তো? তোমার জন্য আমি সবই পারবো। তাহলে আমার প্রথম হুমকিটা শোনো। বলো আমার মহারানী। আমাকে ভালোবাসো রাহাত, এমনভাবে ভালোবাসো যেন আমাদের এই কয়েক মাসের সব কষ্ট, সব চোখের জল ভালোবাসার বৃষ্টিতে ধুয়ে যায়। রাহাত আর কোনো কথা বলে না। সে ফারিয়ার মুখের উপর ঝুঁকে পড়ে। তাদের এই মিলন ছিল শুধু দুটো শরীরের নয়, ছিল দুটো যুদ্ধজয়ী আত্মার। যে সম্পর্কটা শুরু হয়েছিল সমাজের ভয়ে লুকোচুরির মধ্য দিয়ে, আজ সেই সম্পর্কটাই পেয়েছে পূর্ণতার স্বীকৃতি। তাদের প্রতিটা স্পর্শে ছিল একে অপরের প্রতি তীব্র ভালোবাসা, বিশ্বাস আর নির্ভরতা। তারা একে অপরের মধ্যে খুঁজে পাচ্ছিল তাদের ভালোবাসার সেই কাঙ্ক্ষিত আশ্রয়, যার জন্য তারা এতগুলো দিন লড়াই করেছে। বাইরের পৃথিবীর সব কোলাহল থেমে গিয়ে তাদের ছোট্ট পৃথিবীতে তখন শুধু বেজে চলেছিল ভালোবাসার সিম্ফনি। বন্ধু সিনিয়র আপুটা আজ সত্যিই তার রোমান্টিক বইয়ে পরিণত হয়েছে।